ওর হাতের বইটা শক্ত করে চেপে ধরল রিমি। না, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। পায়ের নিচে থাকা পথটাকে অস্পষ্ট মনে হতে লাগলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিতে চাইলো, কিন্তু চোখের কোণে এক চিলতে অশ্রুর আভা জ্বলজ্বল করলো। পালাতে হবে এখান থেকে। একটা গভীর শ্বাস নিয়ে দ্রুত পেছন ফিরল রিমি। হাঁটতে শুরু করলো উল্টো পথে, কিন্তু ঠিক তখনই আকাশের কণ্ঠ ভেসে এলো। রিমি। রিমির পা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু থামলো না। সে থামবে না। চোখের পানি আটকাতে গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু আকাশও বসে থাকার পাত্র নয়। ও দ্রুত ওর দিকে এগিয়ে এলো, আরেকবার ডাকলো, রিমি, এই ইন্দুরের নানি, শুনছো? রিমি কিছুতেই থামতে চায় না, কিন্তু আকাশ এবার দ্রুত পা চালিয়ে সত্যি ওর সামনে এসে দাঁড়িয়ে গেল। তার চোখে বিস্ময়, গলায় অস্থিরতা। কি বে, মাথার স্ক্রু কি উল্টো দিকে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি? বই না দিয়ে যাচ্ছ কোথায়? কি হয়েছে? ডাকছি শুনছো না? রিমি তাকালো না আকাশের দিকে, নিচের দিকে তাকিয়েই ফিসফিস করে বলল, সরি, এ নিন আপনার বই। বলেই হাতে থাকা বইটা বাড়িয়ে দিল আকাশের দিকে। আকাশও বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে বইটা হাতে নিল। রিমি এবার ভদ্রতার সহিত বলল, এখন তাহলে যাই, বাই। বলেই পা চালাতে চাইলে আকাশ আটকে দিল। সন্ধিহান কণ্ঠে বলল, হয়েছে রে কি? এমন অদ্ভুত আচরণ করছো কেন? রিমি যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, হ্যাঁ জো, আমি তো ঠিকই আছি। আপনার সমস্যা কি এখন? বই তো পেয়েই গেলেন, আর তো কোনো কাজ নেই। আমার সাথে আর কিসের বাধ্যকতা? গেলাম আমি। রিমি এবার এগিয়ে যেতে চাইলে আকাশ হুট করে ওর হাত ধরে ফেলে। রিমি তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দেখে নিশান ওর হাতের কবজি ধরে আটকেছে। রিমি এবার তির্যক দৃষ্টি ফেলল আকাশের দিকে। আরে, কি সমস্যা আপনার? হাত ধরলেন কেন? আকাশ হাত ছাড়ল না, কঠোর গলা উঁচিয়ে বলে উঠল, রাস্তায় সিনক্রেট করো না রিমি, ওই দিকটায় চলো, আমিও শুনি তোমার কি হয়েছে। রিমি রাগে কষ্টে ঠোঁট কামড়ে ধরে বলল। আমার কিছু হয়নি, আপনি হাত ছাড়ুন। আকাশ এবার সত্যি ধৈর্য হারাতে বসেছে। রিমি কিছু লুকাচ্ছে, সেটা সে স্পষ্ট বুঝতে পারছে, কিন্তু কেন? গলার স্বর নরম করে বলল, রিমি প্লিজ, এমন করো না। আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ কি হলো? 5 মিনিট আগেও তো ঠিক ছিলে মনে হয়। রিমি কটমট করে তাকিয়ে বলল, আমি ঠিক আছি মিস্টার আকাশ, প্লিজ যেতে দিন। সিনক্রেট আপনি করছেন। আকাশ এবার গভীরভাবে রিমির চোখে তাকালো। ওর দৃষ্টি লুকানোর চেষ্টা করছে, ঠোঁট কাঁপছে সামান্য, বুক ওঠানামা করছে অস্থিরতায়। আকাশ এবার কিছুটা অনুমান করতে পারলো, কিন্তু পুরোটা না। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে ওর কবজি ছেড়ে দিল আকাশ, কিন্তু চোখের ভাষায় কঠিন প্রশ্ন রেখে দিল, তুমি সত্যি ঠিক আছো? রিমি এক মুহূর্ত থমকালো, তারপর দ্রুত পেছন ফিরল। চোখের পানি আর লুকিয়ে রাখা সম্ভব নয়। দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল। আকাশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি এমন হলো যে রিমি এতটা বদলে গেল? তার কি ভুল হলো? কিন্তু কিছুতেই সে উত্তর খুঁজে পেল না। আকাশ পুরোপুরি হতভম্ব হয়ে গেল রিমির আচরণে। এতক্ষণ যে রিমি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে উচ্ছ্বসিত মনে তার সঙ্গে দেখা করতে আসছিল, সে এখন যেন একেবারে অন্য মানুষ। আকাশ এবার গলা উঁচিয়ে জানান দিল, রিমি, একটা কথা ছিল তোমার সাথে। রিমি তবুও পা থামালো না। সে ক্ষিপ্র গতিতে হাঁটতেই থাকলো। আকাশ হতাশ হলো, কোমরে দুহাত রেখে জোরে শ্বাস টেনে নিল। এরপর বাধ্য হয়ে আবার জোর গলায় বলে উঠল, এই ইন্দুরের বাচ্চা, আই লাভ ইউ। চলন্ত পা দুটো স্তব্ধ হয়ে থেমে গেল। রিমির মনে হলো সময় যেন থমকে গেছে। তার কাঁধ সামান্য কেঁপে উঠল, কিন্তু সে পিছনে ফিরল না। বুকের ভেতর ধুকপুকানিটা যেন আরো জোরে বাড়ল। আকাশ হাঁপাতে হাঁপাতে ওর দিকে এগিয়ে এলো, কয়েক কদম দূরে দাঁড়িয়ে বলল, আমি জানি না তোমার কি হয়েছে, কেন এমন আচরণ করছো, কিন্তু আমি জানি আমি তোমাকে ভালোবাসি, এবং সেটা হুট করেই হয়নি। আমি জানতাম না কখন কিভাবে, কিন্তু আমি শুধু জানি তোমার মুখের হাসিটা আমার জন্য খুব দরকারি। তোমার অকারণ অভিমান আমাকে ভেতর থেকে তছনছ করে দেয় রিমি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রিমির চোখ বন্ধ হয়ে গেল। ওর চোখের কোণে জমে থাকা জল গাল বেয়ে নামতে চাইল, কিন্তু সে দ্রুত হাত দিয়ে মুছে ফেলল। পিছনে না তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার জন্য হয়তো এটা মজা আকাশ, কিন্তু আমার জন্য নয়। ভালো থাকুন আপনি। বলেই সে আবার হাঁটা শুরু করলো। আকাশ হতবাক হয়ে গেল।
ও কিছু একটা ভুল বুঝেছে, এতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু কি? রিমি কেন এমন করছে? আকাশের মনের মধ্যে একটাই সংকল্প জন্ম নিল, সে সত্যটা জেনেই ছাড়বে। আরে আরে, কথা শোনো আগে, হয়েছেটা কি? রিমি এবার থামলো আর কঠোর গলা উঁচিয়ে বলে উঠল, কিছু হয়নি, কিছু না। তাহলে জবাবটা দিয়ে যাও। কিসের জবাব? এই যে প্রপোজ করলাম। ধৈর্য হারা হলো রিমি। তর্জনী তুলে তির্যক দৃষ্টি ফেলে দাঁত খিচিয়ে বলল, এগুলো নাটক করতে আসবেন না। একটু আগে যে মেয়েটাকে জড়িয়ে ধরে লুতুপুতু করছিলেন, সেই মেয়েটাকে কি প্রপোজ করুন? তার কাছে জবাব চান গিয়ে, ফালতু লোক। আকাশ কিছুক্ষণ চোখ সরু করে বিষয়টা বোঝার চেষ্টা করলো। ইতিমধ্যে রিমি আবারও উল্টো পথ ধরেছে। কিছুক্ষণ যেতেই পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পেরে মুখ কুঁচকালো আকাশ। চ শব্দ করে বিড়বিড় করে বলল, গাধা একটা। এরপর ডেকে উঠল। আবে এই রিমি। রিমি চোখের পানি আটকে কঠিন গলায় বলল, আপনি আমাকে ডাকছেন কেন? আপনার তো এখানে থাকার কোনো দরকার নেই, তাই যাচ্ছি। চুপ থাকুন, ডাকবেন না আমাকে। তুমি আগে আমার কথাটা তো শোনো। 2 লাইন বেশি বুঝছো তুমি। লেট মি এক্সপ্লেন। রিমি একদম ঠান্ডা গলায় বলল, না, কিছু শোনার, বলার, বোঝার নেই। আপনি আপনার কাজ করুন, আমি আমার। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। রিমির চোখে স্পষ্ট অভিমান, রাগ আর কিছু একটা, যা সে বুঝতে পারছে না। ওর এমন আচরণের পেছনের কারণটা কি হতে পারে সেটা মাথায় আসছিল না এতক্ষণ। এবার ঠিকঠাক এসেছে। আকাশ এবার একটু এগিয়ে এসে হেসে বলল, আবে বলদের নানি, ওই মেয়েটা আমার কাজিন ছিল। কিছু সময়ের জন্য বিভ্রান্তিকর দৃষ্টি ফেলল রিমি। এরপর আবারও তীক্ষ্ণ গলায় বলল, হয়েছে হয়েছে, সে তো শৈলী আপু নিশান ভাইয়ের কাজিন। আমি কিছু বুঝি না নাকি? কাজিন ছিল বোঝাতে এসেছে। আকাশ এবার রেগে গিয়ে বলল, কানের নিচে 2টো বাড়ি মারবো রিমি। কথা শেষ করতে দে আগে। আগে বলত, নিশান আর সুধীর বিষয়টা আলাদা, আমার এই কাজিনের বিষয়টা আলাদা। আমার এই কাজিন আমার 6 বছরের বড় বোন হয়, আহাম্মক। সে বিবাহিত, তার একটা বাচ্চাও আছে। হা হয়ে গেল রিমি। চোখ বড় করে রসগোল্লার মতো করে তাকালো সে আকাশের দিকে। চোখ পিট পিট করে বলল, বিবাহিত? উনি বিবাহিত? আপনার বয়সের বড়, বাচ্চাও আছে? আকাশ এবার সত্যি সত্যি রিমির কপালে আঙুল দিয়ে টোকা দিয়ে দাঁত খিচিয়ে বলল, আগে হ্যাঁ, শুধু তাই নয়, আপু এখন আমাকে একটা সুখবর দিতে এসেছিল। আর সুখবরটা হলো আপু আবারও প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি আমি আবারও মামা হব। এই জন্য খুশিতে আমি জড়িয়ে ধরেছিলাম আপুকে। রিমি শুকনো ঢোক গিলল। মুখটা দেখার মতো হলো তার। আকাশ এবার ব্যঙ্গ করে বলল, আর তুই বেদি গাধার গাধা, বলদামি করার জায়গা পাস না। একটুর জন্য জানটা উড়ে যাচ্ছিল আমার। রিমি থমকে গেল, চোখ বড় হয়ে গেল তার। আকাশের কথার মানে ঠিক মতো বুঝতে সময় লাগলো তার। এবার মুখ পুরোপুরি হা করে তাকিয়ে রইল। গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়, নাকি অন্য কিছুতে, সে নিজেও বুঝতে পারল না। রিমি তোতলাতে লাগলো। মানে আসলে আমি আমি ভেবেছিলাম, মানে আমার মনে হয়েছিল। রিমির গাল লাল হয়ে গেল লজ্জায়। এতক্ষণ যে অভিমান আর রাগে গজগজ করছিল, এখন মনে হচ্ছে সে নিজেই বোকা বনে গেছে। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আকাশ এক পা এগিয়ে এসে বলল, তুমি জানো, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি রিমি। তুমি এতটুকু বিশ্বাস করো না আমাকে? রিমি এবার মাথা নিচু করে ফেলে আসা মুহূর্তগুলোর কথা ভাবলো। আকাশ তো কখনো মিথ্যে বলেনি, তাহলে সে কেন এত রেগে গেল? আকাশ হঠাৎ মুচকি হাসলো। তাহলে তুমি এটা মানছো তুমি আমাকে ভালোবাসো? কারণ না হলে এত রাগ করতে না। প্রপোজাল কি অ্যাকসেপ্টেড? মানে না না তো, আমি কি বলেছি? না মানে আমি তো। আকাশ এবার একেবারে সামনে এসে ওর চোখে চোখ রেখে বলল, সত্যিটা বলে ফেলো ইন্দুরের বাচ্চা, তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় আছে। রিমি লজ্জায় মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি লুকানো থাকলো। আকাশ এবার হাসতে হাসতে কপালে হাত ঠেকালো। বলদামির একটা সীমা থাকার দরকার রিমি। কিছু ভাবার আগে অন্তত একবার জিজ্ঞেস তো করতে পারতে। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কি সুন্দর অন্য পথ ধরেছিলে। রিমি এবার একদম ছোট্ট গলায় বলল, আপনি কপালে টোকা মারলেন কেন? ব্যথা পেয়েছি। বেশ আছে, একটু না হয় ব্যথা পেলে।
এত বড় ভুল বুঝলি আমাকে, শাস্তি লাগবে না? রিমি এবার ঠোঁট ফোলালো, কিন্তু কিছু বলার সাহস পেল না। তবুও অভিমানী কণ্ঠে বলল, আমার দোষ কি? আমি তো যা দেখেছি তাই ভেবেছি। আকাশ এবার আর না পেরে হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, গাধামি মাফ। কিন্তু একটা কথা বলো, তুমি কি সত্যিই রেগে গিয়েছিলে, নাকি অন্য কোনো কারণে খারাপ লেগেছিল? রিমির মুখ এবার একদম লাল হয়ে গেল। সে দ্রুত মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল, কিছু না। সত্যি? হ্যাঁ, কিছু না মানে কিছু না। তাহলে ভালো, কারণ যদি তুমি কিছু একটা ফিল করতে, তাহলে তো আমি ভাবতাম যে তুমি আমাকেও একটু পছন্দ করো। রিমি এবার থমকে গেল। বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেল। সে চট করে বলল, আমি চলে যাচ্ছি। আকাশ এক পায়ে গিয়ে সে নিচু স্বরে বলল, পালাচ্ছ কেন ইন্দুরের বাচ্চা? রিমি এবার সত্যি সত্যি কিছু না বলে দৌড়ে পালিয়ে গেল। আর আকাশ মুচকি হেসে নিজের হাত পকেটে গুজে বলল, তুই পালালেও আমি ঠিকই তোকে ধরে ফেলবো রিমি। বলে সেও রিমির পিছনে দৌড়ালো। অবশেষে আকাশও তার প্রেয়সীকে পেয়ে গেল। গোসল করে বারান্দায় দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত শৈলী। সে ভেজা চুলের গুচ্ছটা তোয়ালে দিয়ে আলতো করে মুছছে। শরীরের চারপাশে মিষ্টি একটা শীতল হাওয়া খেলা করছে। সন্ধ্যার মেলান আলোয় বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সে চুপচাপ চারপাশের দৃশ্য দেখছে। কিন্তু মন তার অনেক দূরে। এত দ্রুত সবকিছু ঠিক হয়ে গেল। তার বড় মা একসময় তাকে মেনে নিতে চাননি, আজ তাকে কাছে টেনে নিয়েছেন, স্নেহের পরশ বুলিয়ে দিয়েছেন। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো। শৈলীর ঠোঁটে হাসি ফুটল। সে নিজের অজান্তেই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি কি সত্যি এতটা সুখী? নিজের মনেই প্রশ্ন করল সে। জীবনের এই টানাপোড়েনের ভেতর দিয়ে যেতে যেতে সে কখনো ভাবেনি একদিন বড়মা তাকে এভাবে গ্রহণ করবেন। এতটা ভালোবাসা, এতটা স্বীকৃতি, এসব পাওয়ার আশাও ছিল না তার। অথচ আজ সে সব পেয়েছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই সুখ যেন কাচের মতো ভঙ্গুর। যদি আবার সবকিছু বদলে যায়, যদি এই ভালোবাসা হারিয়ে যায়। শৈলী মাথা ঝাঁকালো। না, আজ সে এসব ভাববে না। আজ সে শুধু নিজের পাওয়া ভালোবাসাটুকু উপভোগ করবে। সে হাসি মুখে চুল মুছতে মুছতে বারান্দা থেকে ঘরের দিকে ফেরার সিদ্ধান্ত নিল। সুখী মনে হলেও কোথাও যেন একটা দুশ্চিন্তা রয়ে গেল। এই সুখ কি সত্যি দীর্ঘস্থায়ী হবে? অফিস থেকে কেবলই ফিরল নিশান। হাতে ঝুলছে অপরূপ সৌন্দর্যে মোহিত একগুচ্ছ লাল গোলাপ, যা নিজের প্রিয়তমার জন্যই সে এনেছে। খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলেও ঘরে ঢোকা মাত্রই নিশান বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকা, সদ্য গোসল করে আসা স্নিগ্ধ পরশে আবৃত শৈলীকে দেখে থমকে গেল। প্রতিবারের মতো স্তব্ধ হলে হৃদয়। কোথাও একটা শীতল স্রোত বয়ে গেল। নিশান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। চোখ আটকে গেল শৈলীর দিকে। ভেজা চুলের ফোঁটাগুলো ধীরে ধীরে তার ঘাড় বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। সন্ধ্যার মেলান আলোয় শৈলীর চেহারায় যেন অপার্থিব একটা কোমলতা এসে পড়েছে। নিশান এতটাই মুগ্ধ হয়ে গেল যে নিজের ক্লান্তি ভুলে গেল। ধীরে ধীরে সে শৈলীর দিকে এগিয়ে গেল, নিঃশব্দে, যেন কোনো কিছু এই মুহূর্তের সৌন্দর্যকে ভাঙতে না পারে। একদম কাছে গিয়ে পেছন থেকে শৈলীকে আলতো করে জড়িয়ে ধরল। শৈলী একটু চমকে উঠল, কিন্তু নিশানের স্পর্শে দ্রুতই শান্ত হয়ে গেল। নিশান তার মুখটা শৈলীর ঘাড়ের কাছে এনে গভীরভাবে শ্বাস নিল, টেনে নিল তার প্রেয়সীর শরীরের ঘ্রাণ। আমার হিমরুভা কি জানে, প্রতিবার তাকে এভাবে দেখলে মনে হয় আমি নতুন করে বাসে শিখেছি। তার স্নিগ্ধ রূপটা আমায় খুন করে দেয়, নেশা ধরিয়ে দেয় বারংবার। শৈলী কিছু বলল না, শুধু চোখ বন্ধ করলো। নিশান তার ঘাড়ের কাছে ঠোঁট রাখলো, একটা নরম মায়াময় চুমু দিল সেখানে। শৈলী নিশানের হাতের ওপর হাত রাখলো, যেন এই মুহূর্তটা সে ধরে রাখতে চায়, আরো গভীরভাবে অনুভব করতে চায়। সন্ধ্যার বাতাসে একগুচ্ছ লাল গোলাপের সুগন্ধ মিশে গেল, আর তার মাঝে হারিয়ে গেল দুটো হৃদয়ের গভীরতম অনুভূতি। শৈলী নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, আজকের দিন কেমন কাটলো? নিশান সরে এলো না। শৈলীর ঘাড়েই মুখ গুজে রেখে জবাব দিল অস্ফুট স্বরে, খুব একটা ভালো না, ক্লান্ত লাগছে। আমার হিমরূপা যদি তার বুকে একটুখানি জায়গা দিত, তবে আরাম করে ঘুমোতে পারতাম। আচ্ছা, তাই নাকি? শুনলাম আজ নাকি মিমির জন্য পাত্র দেখতে গিয়েছিলেন। কে সে? আমায় বললেন না তো। নিশান এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, ধুর, আর বলিস না শৈলী, পাত্র দেখতে যেতে চেয়েছিলাম, সব ঠিকঠাকও ছিল, কিন্তু আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ভাই তো
আমার পা ধরে কান্নাকাটি শুরু করলো, যে কারণে আর যেতে পারলাম না। শৈলী বুঝতে পারল না, ভুরুকুসকে জিজ্ঞেস করলো, মানে? মানে হলো, আকাশের ছোট ভাই আদিব আমাদের মিমিকে খুব পছন্দ করে। সে যখন শুনেছে আমি মিমির জন্য পাত্র দেখতে যাচ্ছি, ওর বিয়ের ব্যবস্থা করছে, তখন অফিসে এসে আমার পা ধরে কান্নাকাটি করা শুরু করেছে। সে নাকি মিমিকে বিয়ে করতে চায়। আমার কোনো আপত্তি নেই, ছেলেটা ভালো, আকাশের মতোই। তাই ভাবছি, দেখি মায়ের সাথে কথা বলি, তারপর মামনিকে বলবো। শৈলী অবাক হলো, সাথে খুশিও। বলেন কি? তার মানে বিষয়টা কি দাঁড়ালো? দুই ভাই যমজ দুই বোনকে বিয়ে করেছে, মানে আকাশ আর আতিফ ভাই ভাই, এদিকে আবার রিমি আর মিমি যমজ বোন। বাহ, বিষয়টা কি মজার! তাহলে তো 4 জনের একসাথে বিয়ে দেওয়া যায়। তা তো চায়। শৈলী এবার মিষ্টি হেসে বলল, তাহলে সেটাই করুন। আচ্ছা। খুবই ক্লান্ত শোনালো নিশানের কণ্ঠস্বর। শৈলী বিষয়টা বুঝতে পেরে বলল, আপনি শুয়ে পড়ুন, রেস্ট নিন। নিশান দুদিকে মাথা ঝাঁকালো। শৈলীর চুলে ঠোঁট রেখে বলল, একটু থাকি এভাবে। নিশান শৈলীর আরো কাছে চলে আসলো, যেন তার স্পর্শে কিছুটা শক্তি ফিরে পায়। শৈলী শুধু নিশানের উপস্থিতিতে তন্ময় হয়ে রইল। তার হাসি, তার চোখের মায়া, সবকিছু যেন নিশানকে আরো কাছে টেনে আনছিল। তুই কি জানিস শৈলী, তুই যখন আমার কাছে থাকিস তখন পৃথিবীর বাকি সবকিছু অদৃশ্য হয়েছে, শুধু তুই আর আমি এই মুহূর্তটা থাকে। শৈলী নিশানের কথাগুলো শুনে নীরবভাবে তার দিকে তাকালো। তার চোখে মৃদু এক প্রশান্তি দেখা দিল। শৈলী বুঝে, যে মুহূর্তগুলো তাদের মধ্যে কাটছে সেগুলো মূল্যবান। কতটা গভীর এই ভালোবাসা তা সে নিজেও জানত না। শৈলী বলল, আপনি জানেন, এই যে আমাদের জীবন চলছে, এই যে ছোট ছোট সুখগুলো, কিছুটা ভয়ও, সব কিছু এত দ্রুত বদলে যাচ্ছে। আমাদের মধ্যে এই সম্পর্কটা শুধু বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাটা কি বদলে যায় না? নিশান মৃদু হাসল। তার হাসি যেন সেই অস্থির প্রশ্নের উত্তর ছিল। সে শৈলীর মুখের দিকে তাকিয়ে বলল, কিছুই বদলাবে না হিমরূপা, কখনো কিছুই বদলাবে না। যতদিন আমি তোর পাশে আছি ততদিন এই ভালোবাসা থাকবে। নিশান এবার শৈলীর ঘাড় থেকে মুখ উঠালো। এক ঝটকায় তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কপালে চুমু খেলো। কোমর জড়িয়ে আরো কাছে টানলো শৈলীকে। কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে উঠল, হিমরূপা গো, তোমার উপস্থিতি, এই শান্ত ছোঁয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য। শৈলী হাসলো। নিশান একটু সময় নিয়ে নেশালো কণ্ঠে আবারও জানান দিল, হিমরূপার চোখে যেন প্রেমের আলো, মনে বয়ে চলে এক সুমধুর ঢেউ খেলা। সবটা আমি হারাই তার ছোঁয়ায়। এভাবেই থাকুক প্রেমের লালন ছোঁয়া। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে নিশান ভাই? বেলুনের ন্যায় চুপসে যাওয়া অসহায় মুখখানা কাতরতা পূর্ণ করে মিনমিন করে উঠল শৈলী। টানা আধ ঘন্টা ধরে সে কান ধরে বারান্দায় এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সামনেই চেয়ার টেনে আয়েশ করে বসে আপেল চিবোতে ব্যস্ত নিশান। তার কোনো কিছুতেই আপাতত ভ্রুক্ষেপ নেই। সে পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে আর তির্যক দৃষ্টি ফেলে তার বউ শৈলীকে পাহারা দিচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শাস্তিস্বরূপই শৈলী কড়া রোদে দাঁড়িয়ে আছে, তাও আবার কান ধরে। মূলত আজ শৈলী নিজের নিরামিষ স্বামীর কাছ থেকে দণ্ডপ্রাপ্ত হয়েছে। শাস্তিস্বরূপই তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বারান্দায় এই গা পোড়ানো রোদে। কোনো কারণ ছাড়াই শৈলীকে শাস্তি দেওয়ার মতো মানুষ নিশান নয়। নিশান বিয়ের সপ্তাহখানেক পরই শৈলীকে কাট করে জানিয়ে দিয়েছে ভাই ভাই বলে ভাঙা রেডিওর মতো প্যান প্যান না করতে। অথচ বোকা শৈলী রিমি আর আকাশের এঙ্গেজমেন্টের দিনই সকল আত্মীয়দের সামনে নিশানকে ভাই ভাই বলে ডেকেছে বারংবার। সেই সময় রেগে বোম হয়ে যাওয়া নিশান কোনো মতে পরিস্থিতি সামলালেও পরবর্তীতে শৈলীর বাটনা বাটার সিদ্ধান্ত নেয় নিশান। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরের কড়া রোদে সে শৈলীকে কান ধরিয়ে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। শৈলী ঘেমে একাকার হয়ে গেছে। কাতর কণ্ঠস্বর আরো বেশি জোরালো হলো। আর কতক্ষণ নিশান ভাই? নিশান চোয়াল শক্ত করে বলল, যতক্ষণ এইভাবে ভাই ভাই করবি ততক্ষণ। ভাবা যায় তোকে পানিশমেন্ট দেওয়া হয়েছে আর তুই এখনো ভাই ভাই করছিস? গুড। আজ সারাদিন সারা রাত এইভাবেই দাঁড়িয়ে থাক, আমারও দেখতে ভাল লাগছে। শৈলী ঠোঁট উল্টালো।
চোখে পৃথিবীর সমস্ত মায়া এনে বলে উঠল, আপনি অফিসে যাচ্ছেন না কেন? আজ বাবাকে বলেছি যাব না, ছুটি নিয়েছে। বলেই নিশান ফোন বের করে স্ক্রল করা শুরু করলো। শৈলী এবার কানে রাখা দুহাত কিছুটা আলগা করে বলল, এটা কি আমার দোষ বলুন? মানুষ তো অভ্যাসের দাস। আমার অভ্যাস হয়ে গেছে, এখন কি করব? আর তাছাড়া আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। হুম, পারবোই না। নিশান ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, কোন দুঃখে? লজ্জা লাগে। বলেই ঠোঁট ভিজিয়ে চোখ বুজল শৈলী। আসলেই তার খুব লজ্জা লাগে, এভাবে কি নাম ধরে ডাকা যায় নাকি? শৈলী একটু ভুরুকুচকে নিশানের দিকে তাকালো। সে কি সত্যি সত্যি আজ সারাদিন সারা রাত এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। মুখ ছোট করে মিনমিন করলো, আচ্ছা, আমি যদি ভাই না বলি তাহলে কি এক্ষুনি ছেড়ে দিবেন? নিশান এক হাত দিয়ে চিবানো আপেলের শেষ অংশটুকু মুখে পুরে নিয়ে অন্য হাত দিয়ে ঠান্ডা পানির গ্লাসটা তুলে এক ঢোকে খেয়ে ফেলল। তারপর হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, ছাড়বো, তবে শর্ত আছে। শৈলীর চোখ চকচক করে উঠল। কি শর্ত বলুন? নিশান এবার তার ফোনটা টেবিলে রেখে শৈলীর দিকে সরাসরি তাকালো। আজ থেকে আমাকে তুমি নাম ধরে রাখবে, আর যদি বলে আবার ভাই বলিস তাহলে পরের বার পানিশমেন্ট দ্বিগুণ হবে। ইউ নো হোয়াট, আছাড় মেরে হাতটি গুট্টি রফা দফা করে দেব। শৈলী ভীষণ চমকে গেল। সে ভাবছিল নিশান হয়তো সহজ কিছু বলবে, যেমন সরি বল বা আমার জন্য কফি বানিয়ে আন, কিন্তু আবার সেই নাম ধরে ডাকতে হবে, তাও আবার তুমি করে। এটা তো অসম্ভব। সে লজ্জায় কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, আমি পারবো না। তাহলে দাঁড়িয়ে থাক, কাকতরের মতো সুন্দর লাগছে তোকে। শৈলী হঠাৎ করেই প্রতিবাদী হয়ে উঠল। আপনি তো আমাকে তুই তুই করে ডাকেন, এটার কি হবে? আমি পারবো না আপনার কথা শুনতে। আপনি আমায় সবার সামনে তুই তুই করেন। ওইদিকে আকাশ ভাইয়ের বড় বোন আমাকে বলছিল যে আপনি নাকি আমায় পছন্দই করেন না, তাই তুই তুই করেন। নিশান ভুরু কুঁচকাল। একদম শান্তভাবে ধীর স্থির গলায় বলল, এই কথাটা তুই বিশ্বাস করেছিস? শৈলীর আগে গজগজ করতে করতে বলল, অবশ্যই, আপনি তো তুই তুই করেন। আপুটা তো মিথ্যা বলেনি। আপনি আমাকে সত্যি পছন্দ করেন না, পুরনো হয়ে গেছে এত তাড়াতাড়ি, তাই না? নিশান এবার চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর একটু নরম গলায় বলল, শৈলী, শোনো রাখ, আমি তোকে তুই বলি কারণ তোর সঙ্গে আমার দূরত্ব নেই। আমার আপনজনদের সঙ্গে আমি এমন করে কথা বলি। আমি যদি তোকে তুই বলে ডাকি, তার মানে তুই আমার খুব কাছের, খুব আপন। আর কে কি বললো সেগুলো শুনে মন খারাপ করবি না, বুঝলি? সবচেয়ে বড় কথা, আমি তোকে আদর করেই তুই ডাকি। শৈলী কিছুটা অবাক হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো বিস্ময়ে ঝলমল করে উঠল। সে একটু চুপ করে থেকে মিনমিন করে বলল, তাহলে আপনি আমাকে পছন্দ করেন? নিশান একদম গম্ভীর মুখে চোখ সরু করে তাকিয়ে বলল, না, একদমই না। আমি শুধু রোদে দাঁড় করিয়ে রাখার শাস্তির উপরই দিতে চাই, ভালোবাসার শাস্তি নয়। মানে? নিশান এবার উঠে দাঁড়িয়ে তার দিকে এক পা এগিয়ে এলো। শৈলীর কানের কাছে মুখ এনে খুব আস্তে করে ফিসফিস করে বলল, মানে আমি তোকে পছন্দ করি না, আমি তোকে। কথা অসম্পূর্ণ রাখলো নিশান। চোখ নামালো মেঝেতে। সে এরকম সরাসরি কখনোই শৈলীকে ভালোবাসার কথা বলেনি, বলবেও না, কখনো বলতে পারেনি। এই দীর্ঘশ্বাস ফেলে আবারও চেয়ারে গিয়ে বসে পড়ল। শৈলী ভুরু কুঁচকে তাকালো। এক মুহূর্ত থমকে গেল। তারপর হঠাৎ করে তার কানের ওপর রাখা হাত সরিয়ে মুখ লাল করে বলল, জীবনে বলতে পারবেন না, ভীতু একটা। দরকারও নেই, আপনার এইসব কথা শুনতে চাই না। আপনি খারাপ। আর তুই বোকা। আমি এখন আপনাকে আর কিচ্ছুই বলবো না। আপনি খারাপ, একদম খারাপ। আর তুই আমার সবচেয়ে মিষ্টি বউ, তাতে যেটা বলছি সেটা কর, নইলে শিলপাটা দিয়ে থেতলে তিতা বানাবো তোকে। শৈলী হতাশ হয়ে একবার উপরে আলোকিত রৌদ্র ভরা আকাশের দিকে তাকালো, একবার নিশানের দিকে। মনে মনে ভাবলো, নিশান কি সত্যি এত নিষ্ঠুর? একটু ভাবার পর সে মুখে ভীষণ দুষ্ট হাসি নিয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি ডাকছি। নিশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি চাপলো। অপেক্ষা করছে শৈলী কিভাবে ডাকে। শৈলী একটু গলা খাকারি দিয়ে গলা নামিয়ে একদম মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল,
নিশান। এটা কি হলো? নেটওয়ার্কের প্রবলেম হয়েছে? নাম ধরে ডাকতে বলেছে, গর্ত করতে বলিনি। আরেকবার ঠিকভাবে ডাক। শৈলী এবার চোখ বন্ধ করলো, গভীর নিঃশ্বাস নিল, তারপর একদম স্পষ্ট স্বরে বলল, নিশান। এই প্রথমবার সে তার স্বামীকে এভাবে ডাকলো। বলেই সে চোখ শক্ত করে বুজে ফেলল, যেন কোনো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে। কিন্তু যখন কিছুই হলো না, সে এক চোখ খুলে দেখলো নিশানের মুখে একটা প্রশান্তির হাসি। নিশান চেয়ার ছেড়ে উঠে এলো, এক হাতে শৈলীর কানের উপরে রাখা হাত সরিয়ে দিল, অন্য হাতে তার ঘামে ভেজা গাল ছুঁয়ে মৃদু স্বরে বলল, দেখলে তো, কষ্টটা খুব কঠিন ছিল না, শুধু একটু সাহস লাগতো। শৈলী লজ্জায় মাটিতে মুখ গুজে ফেলল। নিশান তার হাতটা ধরে বলল, চল, এবার তোর কফি বানিয়ে দে। আজ কিন্তু ছুটি নিয়েছে, আর আমি চাই আমার দিনটা সুন্দর কাটুক। আপনার দিন সুন্দর কাটানোর জন্য আমাকে শাস্তি নিতে হলো। এটাকে শাস্তি বলো না, এটাকে প্রেমের নতুন পাঠ বলো। শৈলী এবার আর কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। নিশান তৃপ্তির হাসি নিয়ে হাত বাড়িয়ে দিল। চল, দ্রুত এখন কফি বানিয়ে দে। শৈলী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, উহুম, আপনি অসহ্য। আর তুই আমার প্রশান্তি। ঘরে ঢোকার সাথে সাথে নিশান শার্ট পাল্টে নিয়ে নিচে নামার জন্য উদ্যত হতেই শৈলী মিষ্টি সুরে বলল, ব্ল্যাক কফি খাবেন নিশান ভাই? নিশান থামল, দরজার বাইরে রাখা পাটা ফিরিয়ে এনে মুখ কুঁচকে তাকালো, এমনভাবে নিজের স্ত্রীর দিকে তাকালো যেন সে কোনো ভয়ঙ্কর অপরাধের সাক্ষী হয়ে গেছে। সে এতক্ষণ কার জন্য কি করলো? এ তো যেই লাউ সেই কদু, কোনো লাভ হলো না। নিশান শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, চোখে অভিমানের মিশেলে হতাশা। তারপর দুই হাত বুকে বাঁধলো আর নিঃশব্দে মাথা নাড়িয়ে বলল, আশ্চর্য, তুই তো একটুও শিখলি না। এই, এত কিছু হলো, এত নাটক করলে, আমি এত কষ্ট করে তোকে বোঝালাম, আর তুই আবার। শৈলী ফিক করে হেসে ফেলল। ঠিক আছে, ভুল হয়ে গেছে। রাগ করবেন না নিশান ভাই। নিশান এবার সত্যি আঁতকে উঠল। এই শৈলী, আমার ধৈর্যের একটা সীমা আছে, একদম শেষবার বলছে। শৈলী চটপট পিছনে ফিরে দৌড় দিল রান্নাঘরের দিকে, মুখে চাপা হাসি। আচ্ছা, কফি বানিয়ে আনছি, হুবহু আপনার পছন্দের মতো। ঠিক আছে নিশান ভাই। নিশান কপাল চাপড়ে বসে থাকলো, তারপর আপন মনে বিড়বিড় করলো, না, এ মেয়ে আমার জীবন ছোট করে দেবে। আয়ু কমে যাচ্ছে আমার। গতরাতে মা বলছিল বাচ্চা নিতে। না, এখন তো কোনোভাবেই বাচ্চা নেব না, নইলে বাপ হবো নাকি মামা হব, সে কনফিউশনে নিজের মরছে যাবো আমি। ঠিক তখনই রান্নাঘর থেকে শৈলীর খিলখিল হাসির শব্দ এলো, যেন সে নিশানের বিড়বিড় করা শুনেই হাসছে। নিশান হতভম্ব হয়ে গেল, নিজের মাথা ধরে ফিসফিস করে বলল, এই মেয়ে কি টেলিপ্যাথি শিখে ফেললো নাকি? তারপর গম্ভীর মুখে রান্নাঘরের দিকে এগোতে লাগলো। শৈলী তখনও হাসতে হাসতে কফির মগে দুধ ঢালছে। নিশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তোর হাসিটা একটু কমিয়ে আন শৈলী, আমি তো রীতিমতো ভয় পাচ্ছি এখন। শৈলী কফির কাপ এগিয়ে দিয়ে চোখ টিপে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি শুধু অনুমান করছিলাম আপনি হয়তো ভাবছেন এক্ষুনি বড় মার কথা অনুযায়ী বাচ্চা নেওয়া উচিত হবে কিনা। কিভাবে জানলি? আপনার মুখে সব লেখা থাকে নিশান ভাই। নিশান ফুস করে উঠে বলল, শৈলী, আবার? আমি এইমাত্র ঠিক করলাম, আজকের পানিশমেন্ট ডাবল হবে, শিওর থাক। শৈলী হাত জোড় করে মিনতি করলো, আহা প্লিজ আর না, আমি এবার সত্যি শুধরে যাব। দেখা যাক কতদিন টিকতে পারিস। শৈলী মুখ ভেঙচি কাটলো, আর নিশান কফিতে চুমুক দিতে দিতে মনে মনে ভাবলো, রিমি পার্কের এক কোনায় বসে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে পড়েছে মহা বিপাকে। এঙ্গেজমেন্টের পর থেকেই কেন যেন আকাশ তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। কারণটা এখনো বুঝতে পারছে না সে। আকাশ কি তাকে ইগনোর করছে? কিন্তু কেন? তাদের তো আর 1 মাস পরই বিয়ে। এখন যদি এমন আচরণ করে তাহলে কিভাবে হবে? তখনই দূর থেকে ভেসে এলো আকাশের অস্থির কণ্ঠ, রিমি, জানো মাল, আমি চলে এসেছি। আহ্লাদে আটখানা হয়ে যাওয়া আকাশের ঢং দেখে মুখ ভেঙচিয়ে জিহ্বা দেখালো রিমি। জান, ঢং দেখে বাঁচি না।
আকাশ দৌড়ে দৌড়ে এসে একদম রিমির সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে কোনো মতে চোখ উপরে তুলে বলল। খুব বেশি অপেক্ষা করিয়াছে। রিমি রাগ দেখাতে চাইলো একটু কথা শোনাতে। অপেক্ষা তো কম করেনি সে, কিন্তু আকাশের ঘর্মাক্ত মুখ আর ক্লান্ত অভিব্যক্তি দেখে মায়া হলো তার। দুদিকে মাথা নাড়িয়ে শান্ত ভঙ্গিতে বলে উঠল। না, বেশি দেরি করুনি। আকাশ খুশি হলো। সাথে সাথে নিজের পকেটে হাত ঢুকিয়ে বসে পড়লো রিমির পাশে। পকেট থেকে বের করলো একটা বেলি ফুলের মালা। রিমির দিকে বাড়িয়ে দিয়ে বলল। নাও, তোমার জন্য। সেদিন দেখছিলাম ওই হতচ্ছাড়া নিশান শৈলীর চূর্ণ নিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম তোমারও হয়তো পছন্দ হতে পারে, এই জন্য নিয়ে এলাম। রিমি মুঠো করে হাত বাড়িয়ে দিল। হাতে পরিয়ে দাও। আকাশ খুশি হলো। একগাল হাসি নিয়ে মালাটা রিমির হাতে পরিয়ে দিল। তারপর গর্বিত ভঙ্গিতে বলল। এবার বলো, আমি তোমার কত ভালো ফিয়ন্সা। ভালো ফিয়ন্সে না, ঠংবাজ ফিয়ন্সে। তাহলে বিয়ের পর ঢংবাজ স্বামী হবে, তখন তো আর পালানোর উপায় নেই। পালানোর দরকার নেই, বরং তুমি যদি ঠিকমতো আমার দিকে মন দাও তাহলে আমিই পালাতে দিব না। আকাশ কপট গম্ভীর হয়ে বলল। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই যে কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, এতেই আমার উপর অভিমান। ব্যস্ত ছিলে? কিসের ব্যস্ততা শুনি? আকাশ চোখ ছোট করে ফিসফিস করে বলল। তোমার জন্য বিয়ের সারপ্রাইজ প্ল্যান করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। রিমির সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? কি সারপ্রাইজ? না, এখন বলবো না, আগে একটা শর্ত দাও। যদি কথা দাও যে পরের 7 দিন কোনো রাগ অভিমান করবে না, তাহলে হয়তো একটুখানি হিন্ট দিতে পারি। আচ্ছা দেখি তোমার সারপ্রাইজের ওজন কত। আকাশ মুচকি হেসে রিমির হাতে মালার সুগন্ধ মাখা আঙুলগুলো ধরে বলল। ওজন মাপার দরকার নেই, শুধু ভালোবেসো, তাহলেই সব পাওয়া হয়ে যাবে। রিমি এবার সত্যি আর কথা খুঁজে পেল না, শুধু আকাশের দিকে একরাশ মায়া ভরা চোখে তাকিয়ে থাকলো। তারপর সংবিত ফিরে পেয়ে বলল। এখন বলো না কি সারপ্রাইজ। ইন্দুরের নানের জন্য স্পেশাল বিড়ালের কোরমা, চিকার জুস, তেলাপোকার চাটনি, কাঁচকড়ার ডাল, পেঙ্গুইনের বিরিয়ানি, কয়লা স্পেশাল কালো ভাত, খাসির ভর্তা, ঝিঝি পোকার ফ্রাই, তেঁতুলের জিলাপি, চাইনিজ গোবরের রেসিপি সহ আরও অনেক কিছু। এগুলো আমাদের বিয়েতে তোমার জন্য স্পেশাল ডিশ। জুস না? রিমি কিছুক্ষণ মুখ কুঁচকে তাকিয়ে রইল। আগে বিশ্বাস করতে চাইছে যে যা শুনলো তা সত্যি কিনা। রীতিমতো বমি আসছে তার, ভাবতেই গা গুলিয়ে আসছে। আকাশ চোখ পিটপিট করে তাকালো। রিমি তৎক্ষণাৎ রেগে মেগে একাকার হলো। ফ্যাক্ট থু। ছি আকাশ, এগুলো তো অসহ্য, আমি দূরে দেখিনি। ছি, এগুলো কি ধরনের কথাবার্তা? রুচিটাই নষ্ট করলে। তোমাকে তোমাকে তো আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করা দরকার। ইচ্ছে করছে এক্ষুনি আছাড় মেরে নদীতে ভাসিয়ে দিই। আকাশ আরো বেশি গম্ভীর হলো। ভুল বললে হবু বউ, তুমি আমায় আলসার মারতে মোটেও সক্ষম নও, কারণ তার মূল সংজ্ঞা তুমি জানো না। রিমি মুখ শক্ত করে বলল। জানতে চাইও না, চুপ থাকো। আকাশ দুদিকে মাথা নেড়ে বলে উঠল। হুম, আমি জানাতে চাই, শোনো তবে। আকাশ নো। আকাশ ঠোঁট টিপে হাসলো, তারপর গম্ভীর মুখে বলল। শোনো রিমি, প্রথমত আচার হলো এমন একটি ক্রিয়া যা সাধারণত রাগের বশে করা হয়, কিন্তু পরে যার ফলাফল দেখে নিজেকেই কষ্ট পেতে হয়। মানে? আকাশ গলা খাকারি দিয়ে আবার শুরু করলো। মানে হলো, ধরো যদি তুমি তোমার ফিয়ন্সেকে রাগের মাথায় আছাড় দাও, তবে পরে সে যদি উঠে দাঁড়িয়ে পাল্টা আছাড় দেয়, তাহলে সেটাকে বলে রিটার্ন গিফট। আকাশ থামবে? আকাশ পাত্তা না দিয়ে বলতে লাগলো। শোনো না আগে, অন্যভাবে আচার হলো একটি লাফিং মুভমেন্ট, যা প্রয়োগ করলে সামনে থাকা ব্যক্তি মাটির সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত হয়। রিমি রেগে গিয়ে একটা খোঁচা দিল আকাশের বাহুতে। তোমার এই এই সংজ্ঞাগুলো শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। সেই প্রপোজ করার দিন থেকে শুনছি। আকাশ গা ঝাড়া দিয়ে বলল। যখন কোনো হবু স্ত্রী তার হবু স্বামীকে আছাড় মারতে চায় কিন্তু প্রেমের কারণে সেটি করতে পারে না, তখন সেটাকে বলে কল্পিত আছাড়। রিমি এবার সত্যি দাঁত কিড়মিড় করে বলল। তুমি থামবে? এ কি সত্যি করে আছাড় খাবে? তুমি তো আর পারবে না, কারণ তোমার কল্পিত আছাড়ে আমি টিকে যাব।
রিমি এবার সত্যিই কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আকাশ হুট করে উঠে পড়ল। আচ্ছা আচ্ছা, আর বলবো না, এখন ফুচকা খেতে চলো। তোমার জন্য বিষ মিশিয়ে দিই। তাহলে সেটা হবে বিষম মাখা ভালোবাসার ফুচকা। আমি খেয়ে নিব, নো প্রবলেম। আকাশ, তুমি একটা অসহ্য পাগল। আর তুমি আমার জীবন। রাত গভীর হয়েছে। নিশান বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে। আজ সারাদিনেও সে নিজের বউকে শোধরাতে পারেনি, তাই সে এখন রেগেমেগে বসে আছে। প্রতিজ্ঞা করেছে শৈলীর সাথে কথাই বলবে না। ঘরে ঢুকে পরিস্থিতি বুঝতে পারল শৈলী। মাথা নিচু করে ধীরে ধীরে নিশানের পাশে এসে বসল। নিশান তখনও মুখ শক্ত করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, ঠোঁট দুটো আঁটোসাঁটো করে রাখা, যেন সে কোনোভাবেই শৈলীর দিকে তাকাবে না। শৈলী একটু ঝুঁকে তার মুখের সামনে হাত নেড়ে বলল। শুনছেন? কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না নিশান। শৈলী আবারও বলল। এত রাগ করছেন কেন? ঘর থেকে বের হ। আরে আমি তো মজা করে বলেছি। নিশান এবার চোখ সরিয়ে এক ঝলক তাকালো। তাহলে আমারও মজা করে রাগ করা উচিত, তাই না? এত সিরিয়াস হওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, আর ডাকবো না ভাই, ঠিক আছে? নিশান গম্ভীর মুখে কিবোর্ডের উপর আঙুল চালালো। বিশ্বাস করব কিভাবে? শৈলী একটু থেমে কাতুকুতু দেওয়ার মতো করে নিশানের বাহুতে আঙুল চালালো। এইভাবে? নিশান একদম নড়ল না। শৈলী এবার সরাসরি নিশানের কোলের ওপর রাখা ল্যাপটপ বন্ধ করে রেখে দিল। কথা বলুন না প্লিজ। নিশান চোখ ছোট করে তাকালো। তোর তো ভাই ডাকতে কোনো সমস্যা হয় না, তাহলে এখন এত পিড়াপিড়ি কেন? শৈলী একদম বিনয়ের সুরে বলল। এই জন্য যে আপনি রেগে গেলে আমার কষ্ট হয়। নিশানের ঠোঁট কাঁপলো একটু, কিন্তু সে সেটা চেপে রাখলো। শৈলী এবার মিষ্টি সুরে বলল। আমার জন্য এত রাগ করে থাকবেন, তাহলে ভালোবাসা কখন দেখাবেন? হুম হুম। নিশান চোখ সরিয়ে নিল, কিন্তু কপালের ভাঁজ একটু কমে এলো। শৈলী আরো এগিয়ে এসে দুহাত এক করে বলল। ভালোবাসেন না আমায়? নিশান একদম ধীর কণ্ঠে বলল। তাতেও রাগ করেছে। শৈলী এবার হাসলো, তারপর কপট ও গম্ভীর হয়ে বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভাই ডাকটাই চালিয়ে যাই। রাগ করলে তো বোঝা যায় ভালোবাসেন। নিশান তৎক্ষণাৎ তাকিয়ে বলল। শৈলী, শৈলী দ্রুত হাসি চেপে বলল। উফ, সরি সরি সরি, বললাম তো আর ডাকবো না। নিশান এবার সত্যি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তুই আমায় পাগল করে ছাড়বি, দেখবি একদিন আকাশও আমার থেকে সুস্থ আছে, আমি পাগল হব। আপনার জন্যই তো পাগল আমি। আপনিও না হয় পাগল হলেন, তাতে কি? নিশান এবার সত্যি হাল ছেড়ে দিল। ল্যাপটপ পাশে সরিয়ে শৈলীর দিকে তাকিয়ে মাথা নাড়ল। তুই জিতলি। তাই তো নিশান ভাই। নিশান চোখ বড় বড় করে বলল। শৈলী, শৈলী দৌড়ে পালালো, আর নিশান ল্যাপটপ ছড়িয়ে তার পেছনে তেড়ে গেল। থাকুক না এমন কিছুক্ষণ ছুটি।